22 নভেম্বর 1993 উত্তর কলকাতার দমদমের শুভম অ্যাপার্টমেন্ট নামে একটি ফ্ল্যাট থেকে পুলিশ 3টি মৃতদেহ উদ্ধার করে। সঙ্গে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় ওই বাড়িরই ছেলে সজল বারুইকে পুলিশ উদ্ধার করে। নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য AM টকিজ, এ ট্রু ক্রাইম ডকুমেন্টারি চ্যানেল। নর্মালি টিনেজ টাইমে প্রত্যেকটি কিশোর বা কিশোরীর ভাবনা চিন্তা, যুক্তিবাদী মানসিকতা অতটা ডেভেলপ করে না, অতটা ম্যাচিউরড হয় না। এই সময়েই সামান্য অবহেলা, সামান্য অসৎসঙ্গ কিশোর বা কিশোরীকে খুব সহজেই ক্রাইমের পথে নিয়ে আসতে পারে। আজকের ঘটনাটিতে আমরা সজল বারুই নামে এক 16 বছরের কিশোরের ঘটনা জেনে নেব। নৃশংসভাবে নিজের বাবা, নিজের সৎ মা এবং সৎ ভাইকে হত্যা করেছিল। চলুন শুরু করা যাক। সজল বারুইয়ের বাবার নাম ছিল সুবল বারুই এবং মায়ের নাম ছিল নিয়তি বারুই। কিন্তু সজল যখন মাত্র 8 বছর বয়সের একটি ছোট্ট ছেলে ছিল, তখন বাবা সুবল বারুই নিয়তিকে ছেড়ে আরও একটি বিবাহ করেন এবং সজলকে নিয়ে ওর মাকে ছেড়ে বেরিয়ে এসে দমদমের শুভম অ্যাপার্টমেন্টে ওনার নতুন স্ত্রী মিনতি বারুইয়ের সাথে এসে ওঠেন। এত ছোট বয়সে সজল ঠিক বুঝে উঠতে পারছিল না ওর সাথে ঠিক কী চলছে, কারণ নতুন বাড়িতে এসে ও নিজের মাকে খুঁজে পাচ্ছিল না। যতই মায়ের জন্য কান্নাকাটি করুক, মাকে না দেখতে পেয়ে কেঁদে কেঁদে ও ঘুমিয়ে যাচ্ছিল। নতুন বাড়িতে সজল ওর বাবা, সৎ মা এবং সৎ ভাইয়ের সাথে থাকা শুরু করলো। ধীরে ধীরে সজল যখন বড় হতে থাকে, তখন নিজের মাকে ছেড়ে থাকার দুঃখ ওর মনে দাগ কাটতে থাকে। নিজের মায়ের প্রতি যে অবিচার বা অত্যাচার হয়েছে, তার বিরুদ্ধে সজল প্রতিশোধ নিতে চায়। ঠিক এই সময় সজলের কিছু বন্ধুবান্ধবও হয়ে যায়। ওই বন্ধুবান্ধবরা মিলে সজলকে বোঝায় যে ওর বাবা এবং ওর যে সৎ পরিবার সবাই মিলে ওর জীবনকে নষ্ট করে দিচ্ছে, তাই ওদের আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, বরং ওরা মারা গেলে সজল সমস্ত সম্পত্তির মালিক হয়ে উঠবে। সজলের বন্ধুদের এই আইডিয়াটা খারাপ লাগে না। ওরা সবাই মিলে সুযোগের সন্ধানে ওত পেতে বসে থাকে। অবশেষে 21 নভেম্বর সজল নিজের ওই বন্ধুবান্ধবদের নিয়ে বাজার থেকে কিছু ধারালো ছুরি, গ্লাভস এবং কিছুটা রশি কিনে নিয়ে আসে এবং নিজের ওই বন্ধুদের নিয়ে রাত্রি প্রায় 7:30টার সময় বাড়ি ফিরে যায়। বাড়িতে তখন সজলের সৎমা একা বসে টিভি দেখছিলেন। বন্ধুদের সাহায্যে সজল নিজের সৎমাকে বাড়ির একটি রুমে নিয়ে গিয়ে চেয়ারের উপর বসিয়ে হাত পা বেঁধে দেয় চেয়ারের সাথে। তার কিছুক্ষণ পরে সজলের বড় ভাই যখন আবার বাড়ি ফিরে আসে, তখন ঠিক একইভাবেও ওকে রুমের ভেতরে চেয়ারের উপরে বসে বেঁধে দেওয়া হয়। সজলের বাবা সুবল বারুই বাড়ি ফিরে এলে সজল একইভাবে নিজের বন্ধুর সাহায্যে বাবাকেও বেঁধে ফেলে। তখনও অবধি সবাই বেঁচে ছিলেন। এরপর সজল প্রথমে তার সৎ মায়ের গলা টিপে হত্যা করে, পরে নিজের নিয়ে আসা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে নিজের বাবা এবং সৎ ভাইকেও হত্যা করে। এরপর সজল নিজের বন্ধুদের নিয়ে কিচেনে গিয়ে সর্ষের তেল দিয়ে ধারালো ছুরিগুলোকে ভালো করে মুছে নেয় এবং বাড়ির ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে এবং বাড়ির ফ্রিজ থেকে রসগোল্লা বের করে বন্ধুদের সাথে খায়। খাওয়ার পর টেবিলে কিছু টাকা রেখে দেয় মিষ্টির দামের হিসাবে। ইতিমধ্যে একজন বন্ধু বাড়ি থেকে মূল্যবান সোনাদানা এবং টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। অবশেষে সজল বন্ধুদের বলে ওকেও চেয়ারে ওর মা বাবার মতো বেঁধে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে। এভাবেই 3টি মৃতদেহের ভেতর একা বাড়িতে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে সজল প্রায় 12 ঘন্টা কাটিয়ে দেয়। অবশেষে 22 নভেম্বর দুপুর 12টার সময় সজল লাউডলি চিৎকার করা শুরু করে। পাড়াপড়শি এবং ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা শুনতে পায়। তৎক্ষণাৎ দমদম পুলিশকে ইনফর্ম করা হয়। পুলিশ এসে 3টি মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবেই সজল পুলিশকে জানায় যে কিছু দুষ্কৃতী বাড়িতে ঢোকে ওর মা, বাবা এবং ভাইকে হত্যা করেছে এবং সজলকে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বেঁধে রেখে দিয়েই চলে গেছে। পুলিশ সজলের এই কথা বিশ্বাস করে নিলেও যখন পরবর্তী সময়ে ধীরে ধীরে ইনভেস্টিগেশন করা হয়, তখন পুলিশেরও সন্দেহ হয়, কারণ এভাবে যেখানে 3টি মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেখানে সজলকে কেন ছেড়ে দেওয়া হয়েছে? শুধু ছাড়া হয়নি, তার শরীরে বিন্দুমাত্র ক্ষতচিহ্নেরও কোনো দাগ নেই। পুলিশ সজলকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করলে পুলিশের চাপে সজল ভেঙে যায় এবং নিজের ও নিজের বন্ধুদের কুকীর্তির কথা ফাঁস করে দেয়। পুলিশ সজল এবং ওর বন্ধুসহ মোট 6 জনকে গ্রেপ্তার করে। সে সময় সজলের বয়স ছিল 16 বছর 11 মাস। 1995 সালে
সজলকে হত্যাকাণ্ডের অপরাধে বারাসাত সেশন কোর্ট থেকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়, কিন্তু পরবর্তী সময়ে 1997 সালে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে সজলের মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করা হয়। প্রথমে দমদম ক্যান্টনমেন্ট এবং পরে মিদনাপুর সেন্ট্রাল জেলে সজলকে রাখা হয়। ইতিমধ্যে শারীরিক অসুস্থতার জন্য সজলকে ক্যালকাটা মেডিকেল হসপিটালে নিয়ে এলে 2001 সালের 15ই সেপ্টেম্বর সজল পুলিশের চোখে ধুলো দিয়ে হসপিটাল থেকে পালিয়ে যায়। পালিয়ে মুম্বাইতে গিয়ে সজল বিয়ে করে। কিছুদিনের ভেতর সজল নিজের স্ত্রীকে আসানসোলে ছেড়ে এসে আবার কলকাতায় ফিরে আসে। কলকাতায় কিছু দুষ্কৃতীদের গ্যাংয়ে জয়েন করে। লেক টাউন, উল্টোডাঙ্গার বিভিন্ন জায়গাতে ছিনতাই, ডাকাতি, বিভিন্ন কুকর্মে জড়িয়ে পড়ে। 2003 সালের ফেব্রুয়ারি মাসে পুলিশ সজলকে দ্বিতীয়বার অ্যারেস্ট করে মেদিনীপুর সেন্ট্রাল জেলে ঢুকিয়ে দেয়। পরে আলিপুর সেন্ট্রাল জেলে ওকে ট্রান্সফার করে দেওয়া হয়। জীবনের পরবর্তী 17 বছর সজল আলিপুর জেলেই কাটিয়ে দেয়। পরে অগাস্ট 2010 সালে ওকে আলিপুর জেল থেকে বেলে মুক্তি দেওয়া। জেলে থাকা অবস্থায় জানা যায় যে সজল অত্যন্ত বুদ্ধিমান এবং শার্প মাইন্ডেড পার্সন ছিল। আরও জানা যায় সজল পেন্টিং করতে খুব ভালোবাসত। জেলের ভেতরে বানানো ওর কিছু পেন্টিং বিভিন্ন এক্সিবিশনেও শো করা হয়। কিছু কিছু পেন্টিং আবার বেশ ভালো দামে বিক্রিও হয়েছে। সজল বাড়ুইয়ের কিছু রিসেন্ট ফটো আমার কাছে আছে, কিন্তু আমি সেগুলো শেয়ার করতে চাই না, কারণ প্রতিটি মানুষেরই সমাজের মেন স্ট্রিমে ফিরে আসার সমান অধিকার আছে, তাই কারোর মানবাধিকারে হস্তক্ষেপ করা ঠিক না। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে কোনো পরবর্তী ঘটনাতে। ঘটনাটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নমস্কার।